আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় শনাক্ত 600-র নিচে 4.5 মাসে সর্বনিম্ন বেড়েছে মৃত্যু। আবারও ঘটল একই ব্যক্তিকে 2 ডোজ টিকাদানের ঘটনা। ক্লিন ফিট ছাড়া বিদেশি চ্যানেল বন্ধের সরকারি উদ্যোগ স্বাগত জানিয়েছে অ্যাটকো। আপাতত বিধিনিষেধ প্রত্যাহার চায় কেবল অপারেটররা। বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে আর নির্বাচন খেলা হবে না বললেন মির্জা ফখরুল। ফুলেল শ্রদ্ধায় জিয়াউদ্দিন বাবলুকে শেষ বিদায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, দাফন করা হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। আর শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশে দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা 600-র নিচে নেমেছে, যা গত 4.5 মাসে সর্বনিম্ন। তবে রোগীর সংখ্যা কমলেও গত 24 ঘন্টায় দেশে মৃত্যুহার বেড়েছে। মারা গেছেন আরও 24 জন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 589 জন। আগের দিন 21 জনের মৃত্যু ও রোগী শনাক্তের হার ছিল 847 জন, যা গত 24 ঘন্টায় 17,283 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 3.41%। টানা 3 দিন শনাক্তের হার 4%-এর নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত দেশে 15,57,347 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন 27,555 জন। সর্বশেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি 14 জন মারা গিয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে 4 জন, রংপুরে 2 জন এবং মৃত্যু হয়েছে ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগে 1 জন করে মারা গিয়েছেন। রাজশাহীতে কারো মৃত্যু হয়নি। আবারও একসাথে 2 ডোজ করোনা টিকা দেওয়ার ঘটনা ঘটল রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। সকালে কেন্দ্রটিতে টিকা নিতে আসা হানিফ নামের এক ব্যক্তির সাথে এই ঘটনা ঘটে। বিষয়টি কর্তব্যরত নার্স এবং টিকা প্রদানকারীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এর সত্যতা উঠে আসে মাই টিভির ক্যামেরায়। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। রাকিব হাসানের রিপোর্ট। নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে শুরু হয় টিকাদান কার্যক্রম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন হানিফ নামের এই ব্যক্তি। প্রত্যেকে 1 ডোজ টিকা নিলেও হানিফকে দেয়া হয় পরপর 2 ডোজ মডার্নার টিকা। আমি সিরিয়ালে গেছি, যাওয়ার পর আমার ম্যাডাম বসছে, একটা মহিলা, পরে বসার পর একটা দিছে, পরে রিসিপ্ট আমার হাতে দিছে, আমাকে উঠতে বললাম, গাবু আবার কিছু করবেন না, স্যাবলন দিয়ে ডলার জন্য বসেন, কয়ে কথা দেন, আরেকটা মেরে দিছে, পরে আমি গাবু 2টা মারলেন, আমাকে সবাই একটা, তুমি বেশি বুঝো, আমাকে আমার 2টা মারছে, আমি তো বলতে আছি আমার 2টা মারতেছেন। এরপরে আরেকজন থাবা তোমার দিব, আমি 20 মিনিট বসো, 20 মিনিট বসেন পরে এই যখন ছাড়লো, এখন তো আমার আত্মদার মতো হয়ে যাইতেছে। বিষয়টির সততা জানতে কথা হয় কর্তব্যরত নার্স ও টিকা প্রদানকারীদের সাথে। আমি তো দেইনি, আমি বলতে পারবো না। একটাই দাগ আছে, এই একটাই দাগ আছে, দেখেন আরেকটা কোনো দাগ আছে, দেখেন ইনি ফলস কথা বলতেছে, ওনাকে বারবার বলা হয়েছে ফলস কথা বলতেছে। তবে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পরে টিকা দেওয়ার চিহ্ন দেখে শাক দিয়ে মাছ ডাকারও চেষ্টা করেন তারা। চেষ্টা দিছে আধা ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখছে, শারীরিক কোনো সমস্যা নাই, কোনো কিছু না। উনি উঠে না যায়, তাতে তো কোনো সমস্যা হতেই পারে। এটা আপনি বসেন না, আপনি কেন আপনি ভ্যাকসিন, এই যে আপনি দেখেন যে উনি বসছে, উনি ভ্যাকসিন উঠে যাবে, যদি উনি আবার বসেই থাকে তাহলে এটা তো হতেই পারবে, এটা ভুল। প্রতিষ্ঠানটির একজন সিনিয়র নার্স এসে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণও করেন। আপনি কি ওঠেন নাই? আমাকে এই ছাড়া দিয়েছে, হ্যাঁ একজন আসলাম, পরে আমি আমাকে একটু ডলার দেন, ওইটা পরে আবার একটা মারে দিয়েছে। এইটা আপনি আবার পাশে লিখতে আসেন। কয়তলা যাচ্ছেন আপনি? আমি যেখানে আমার যেখানে আমার ডক্টর আছে, ওনার কাছে আমরা তো তার সাথে কথা বলবো। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলে আশ্বাস মেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। আমি আসলে বিষয়টা এইমাত্র আমি আপনার কাছ থেকে জানলাম, আমি বিষয়টা অবগত নই। এই বিষয়ে যদি আমি কোনো অভিযোগও এখন পর্যন্ত পাইনি, যদি আমরা পাই সেটা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা অবশ্যই ব্যবস্থা। এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় টিকাগ্রহীতাদের। প্রথম ডোজ হিসেবে দেয়া হয় মডার্না ও সিনোফার্মার টিকা। মডার্না নিয়েছি, এখনো মিসম্যানেজমেন্ট আছে,
মানে এখনো অর্গানাইজিং ঠিক মতো হচ্ছে না আর কি। পরিস্থিতির ভিতরে সব সুন্দর, ভালোই আসছি, সুন্দরভাবে সব কিছু টিকা দিচ্ছে সবাইকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিজ্ঞাপনহীন বিদেশি চ্যানেল সম্প্রচার প্রসঙ্গ। ক্লিনফিট ছাড়া কোনো বিদেশি চ্যানেল বাংলাদেশে চলতে না দেয়া সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে স্বাগত জানিয়ে সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের কাছে সহযোগিতা চাইলেন অ্যাটকোর সহসভাপতি মোজাম্মেল হক। সরকারের এমন উদ্যোগের বিরুদ্ধে কোয়াবের আন্দোলনের হুমকি অনভিপ্রেত বলেও মন্তব্য করেছেন তিনি। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ক্লিনফিট ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়ার একদিন পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। সরকারের উদ্যোগকে স্বাগত জানানো হয় অ্যাটকোর সংবাদ সম্মেলনে। সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, আইনি পদক্ষেপ নিয়েছে। অ্যাটকোর পক্ষ থেকে আমরা সরকারের এই পদক্ষেপে সাধুবাদ জানাই। আমরা চাই বিজ্ঞাপন পাচার এবং মাল্টিন্যাশনাল দেশীয় বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে পাচার এবং বিদেশি চ্যানেলের মাধ্যমে অ্যাড ওভারফ্লোর অ্যাডভান্টেজ নেওয়ার মাধ্যমে আমাদের প্রায় 1200 কোটি টাকার বিজ্ঞাপন বিদেশি চ্যানেল, পত্রিকা এবং পোর্টালগুলি খোয়াচ্ছে এবং তা প্রতিরোধ হওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোয়াবের আন্দোলনের হুমকির সমালোচনা করেন মোজাম্মেল হক। মানে কোনো দেশপ্রেমিক সংগঠনের পক্ষে সরকার যদি তার বিদ্যমান আইন বলবৎ করতে যায়, তাকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার কোনো উদ্যোগ অনভিপ্রেত এবং আমরা বিশ্বাস করি তারা বিষয়টি বুঝতে পারবে এবং তারা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিশ্চয়ই এই ট্রানজিশনটা আমরা অতিক্রম করতে পারবো। কিন্তু এটা আন্দোলনের কোনো বিষয় না। আইন প্রয়োগ করতে গেলে তার বিরুদ্ধে আন্দোলন কেন করব আমরা? সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা চাইলেন তিনি। এই আইনটি 15 বছর পুরনো এবং বিধিমালা 11 বছর পুরনো। সরকার শুধু বলবতের চেষ্টা করছে। আইনি উদ্যোগ, এটা উইচ ইজ ব্যাক বাই ল, এটা কারো উইমে হয় নাই, ব্যাক বাই ল। এই উদ্যোগকে সরকারকে সহায়তা করা। ক্লিনফিট ছাড়া সম্প্রচার বন্ধ থাকবে বিদেশি চ্যানেলগুলোর, এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সংগঠন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব সমন্বয় কমিটি ও কোয়াব ঐক্য পরিষদ। রাজধানী তালদার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান কোয়াব নেতারা। কেবল টেলিভিশন, ওটিটি, আইপিটিভি এবং ডিটিএইচ একই নীতিমালার আওতায় আনার দাবি জানান তারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। তথ্য মন্ত্রণালয় কর্তৃক কেবল টিভি নেটওয়ার্কে বিজ্ঞাপনবিহীন অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে জটিলতা নিরসনে রাজধানীর বাংলা মোটর ইউসিএস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব সমন্বয় কমিটি। গ্রাহকরা আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করছে যে চ্যানেলগুলো বন্ধ কেন, চ্যানেলগুলো আপনারা চালান না কেন, আমরা শুধু এই কটা চ্যানেল কেন দেখব। মানে আমরা আসলে খুব বাজে একটা সিচুয়েশন ফেস করছি। এতে অপারেটরসদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তো এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচানো, এই শিল্পকে সঠিক পথে চলানোর জন্য আপনাদের সহযোগিতা চাই এবং পাশাপাশি আমাদের এই কষ্টের জায়গাটা, আমাদের এই যে সৃষ্ট জটিলতা, এটা আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, ওনার হস্তক্ষেপ কামনা করছি। দাবি না মানলে আগামী 4 অক্টোবর থেকে আন্দোলনে যাওয়ার কথা বলেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। আমরা আগামী 4 অক্টোবর 2021 সোমবারের মধ্যে কেবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন না হলে সমগ্র দেশের কেবল অপারেটরদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রাজধানীর বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কেবল অপারেটর্স অব বাংলাদেশ, কোয়াব ঐক্য পরিষদ। কি কি প্ল্যান আছে না আছে এগুলো রেডি করা উচিত। আমার ইনফ্রাস্ট্রাকচার কতটুকু আছে, এটা রেডি কিনা। ক্লিন ফিড তখনই বাস্তবায়িত হবে যখন ব্রডকাস্টার ক্লিন করে সেই ফিডটাকে প্রোভাইড করবে।
ডিজিটাল পদ্ধতি যতদিন চালু না হয় ততদিন পর্যন্ত চ্যানেল চালু রাখার অনুরোধ জানান কোয়াব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান SM আনোয়ার পারভেজ। এখন একটাকে বন্ধ করে আরেকটাকে কি আরো বেশি করে চালানো যাবে? আমার মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2, এখন বাংলাদেশে 35টা চ্যানেল দিয়ে, যেটা আমাদের সাবেক মহাসচিব সাহেব বলে গিয়েছেন, আমি এখন আমার সামনে যেটা মূল চ্যালেঞ্জটা, যে আমি কতদিন পর্যন্ত আমার এই নেটওয়ার্কটাকে এই ব্যয় বহন করে আমি সাস্টেইন করে থাকতে পারবো। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে না। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। বিএনপি জনসমর্থনের জোয়ারে সমসাময়িক বিষয় নিয়ে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগ্রামের বীরত্ব গাথা কথা বলেন বিএনপির আন্দোলন প্রসঙ্গে। আর জনগণ জানে বিএনপির হটকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট, সুবিধাবাদী রাজনীতির ইতিহাস। আন্দোলনেও তারা সফল হবে না এবং নির্বাচনেও তাদের সফলতা আসবে না। বিএনপির আন্দোলনের হাতিয়ারে মোর্চে ধরে গেছে। এদিকে চাঁদপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক। নেতা দলের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচনে অংশ না নেওয়ারও অধিকার আছে। অতএব কোনো রাজনৈতিক দল যদি মনে করে নির্বাচনে অংশ নেবেন না, এটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি। জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির অপর নাম। জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের প্রতিচ্ছবি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নির্বাচন খেলা আর হবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন হতে হবে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে। রাজধানীতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলটির মহাসচিব। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল। SM খোরশেদ আলমের আরও একটি রিপোর্ট। দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন বিএনপি নেতারা। লড়াই করে ইনশাআল্লাহ আমরা জিতবো। আওয়ামী লীগের পতন আমাদের ঘটাতেই হবে, যেভাবেই হোক। আগামী জাতীয় নির্বাচনে কঠোর হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। আমাদের দায়টা আছে, আজকে তাকে মুক্ত করবার দায়, এই জনগণকে মুক্ত করবার দায়, ওইটা বিএনপিকেই এই দায় বহন করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ও নিরপেক্ষ কমিশন না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ আন্দোলন ছাড়া, গণ অভ্যুত্থান ছাড়া এই দানবকে সরানো যাবে না। দানবকে সরাতে হলে আমাদের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে, সকল রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই গণ অভ্যুত্থান ঘটাতে হবে। বন্ধুগণ, SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। 1977 সালের 2রা অক্টোবর তথাকথিত পরিকল্পিত বিদ্রোহ দমনের নামে অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে নিহত ও চাকরিচ্যুতদের স্বজনরা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এমন ন্যাক্কারজনক ষড়যন্ত্রে নিহত সেনা ও বিমান বাহিনী কর্মকর্তাদের রাষ্ট্রীয়ভাবে নির্দোষ ঘোষণার দাবি জানান। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্টে বিস্তারিত। 1977 সালের 2 অক্টোবর অসংখ্য মুক্তিযোদ্ধা, সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ফাঁসি, কারাদণ্ড এবং চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ 44 বছর পর তাদের স্বজনদের একত্রিত করে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড। 1977 সালের 2 অক্টোবর বিনা অপরাধে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মৃত্যুর পর আজও কবরের ঠিকানাও পাননি তারা। যে জিয়াউর রহমানের
আমার এই বাবাকে মৃত্যু দিয়েছে বা ফাঁসি দিয়েছে, আমি এমন কি অপরাধ করেছি যে আমি আমার বাবার কবরের পাশে চালাতে পারবো না? কিন্তু আমি নিজেও জানি না যে আমার বাবার কবর কোথায়। আজ পর্যন্ত আমার স্বামীকে মেরে ফেলছে, ফাঁসি দিয়েছে, বা তার কবরটা কোথায় করেছে কিছুই জানা নেই। এই ঘটনার বিচার এবং নিহতদের নির্দোষ ঘোষণার দাবি জানান স্বজনরা। আমার বাবাকে কি কারণে মারা হয়েছে? আমার বাবা নির্দোষ। আমার বাবার খুনির দায়িত্বে যারা আছেন তাদের বিচার চাই। কিন্তু মরার আগে যদি শুনে যায় আমার স্বামী নির্দোষ ছিলেন, তাহলে আমি মরেও শান্তি পাবো, তাহলে আমি মরেও শান্তি পাবো না। আমি যদি জান্নাতের কাজ করি আমি জান্নাতে যাব, আমি জাহান্নামে যেতে চাই না জিয়াউর রহমানের মতো। এ বিষয়ে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন আলোচকরা। হতাশা এবং বেদনা, দুঃখ এবং স্বজনহারা ক্রন্দন নিয়ে এখনও যারা জীবনযাপন করছেন তাদের ব্যাপারে অবশ্যই বর্তমান সরকারের দরকার হবে, উচিত হবে তাদের পাশে দাঁড়ানো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগে সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন বাবলু। বাদেশা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। SMRF-এর রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে 6 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টজনিত নানা জটিলতায় তাকে একবার লাইফ সাপোর্টেও রাখা হয়। পরে করোনামুক্ত হলেও হাসপাতাল ছাড়া হয়নি তার। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন বাবলু। কর্তব্যরত চিকিৎসক জানান, করোনা পরবর্তী জটিলতায় তার মৃত্যু হয়েছে। কোভিড পরবর্তী যে জটিলতা, এগুলোতে উনি ভুগছিলেন। তারপরে নতুন করে তার ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় এবং এটা থেকে ওনার আস্তে আস্তে পরিস্থিতি আরও জটিল হয় এবং আস্তে আস্তে ওনার কিডনি, লিভার এগুলো খারাপ হতে থাকে। গত রাত থেকে ওনার পরিস্থিতি আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওনার 9টা বাজার 10 মিনিট আগে ওনার হার্ট বন্ধ হয়ে যায়। জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মাঝে। আমার বাবা জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজকে সকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আজকে শেষ বিদায় জানাতে জিয়াউদ্দিন বাবলুর মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ছাড়াও দলের কেন্দ্রীয় নেতাকর্মী, সহযোগী সংগঠন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এমন একজন মানুষ ছিলেন, ওনার কথা আমরা সকলেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী ওনার কথা শোনার পরে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমি যখন শুনেছি। সবাইকে আমাদের চলে যেতে হবে, কিন্তু উনি অসংখ্য ভক্ত রেখে চলে গেলেন আমাদের মাঝ থেকে। আমাদের চিরদিনের জন্য আমাদের মাঝ থেকে চলে গেলেন, এটা অত্যন্ত মর্মান্তিক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যখন রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেই সময় এইরকম একজন গুণী রাজনীতিকের প্রয়াণ এটি রাজনীতির জন্য ক্ষতিকর। দলে জিয়াউদ্দিন বাবলুর শূন্যতা পূরণ হবার নয় বলে জানান GM কাদের। কালকে এবং পরশুদিন দুদিন আজকে থেকে শুরু করে আমরা সারা দেশব্যাপী জাতীয় পার্টির সকল অফিস এবং যেখানে যেখানে জাতীয় পার্টির সংগঠন আছে সবাই এই শোক দিবস পালন করবেন। তারা কালো পতাকা উত্তোলন করবেন, জাতীয় পার্টির পতাকা অর্ধনিমিত রাখবেন এবং আলাপ আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করবেন। এইভাবে আমরা ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাবো। জাতীয় পার্টির 2 দফায় মহাসচিবের দায়িত্ব পালনকারী জিয়াউদ্দিন বাবলু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে এবার অনুষ্ঠিত হলো কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 8 বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানলেও তা উপেক্ষিত ছিল।
অভিভাবকদের ভিড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, নজরদারির কারণে এবার জালিয়াত চক্রের তৎপরতা নেই। আবেদন অনুপাতে পরীক্ষায় অংশ নেওয়ার হার সন্তোষজনক বলেও মনে করেন তিনি। জানিদ রঙের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবার ৭,১৪৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩,২৪,০০০-এরও বেশি শিক্ষার্থী। এর মধ্যে খ ইউনিটে ২,৩৭৮টি আসন, যার বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৪৭,৬৩৫ জন। খ ইউনিটেই সবচেয়ে কম আবেদন পড়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর 12:30টায়। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নও তুলনামূলক সহজ ছিল বলে জানায় শিক্ষার্থীরা। প্রশ্নের স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষাও ভালো হয়েছে। প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষাও ভালো হয়েছে, আর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। চান্স পাওয়ার ব্যাপারে আশাবাদী কতটুকু? 80%। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন বাকিটা হ্যাঁ ইজি ছিল। যতটা টেনশন ছিলাম অতটা টেনশন হয় না। রাইটিং পার্ট নিয়ে অনেক টেনশন ছিলাম, অতটা টেনশন হয় না। কঠোর নজরদারির কারণে এবার কোনো জালিয়াত চক্রের তৎপরতা নেই বলে মনে করছেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। যে কোনো ধরনের জালিয়াতি চক্রকে রোখা, সব কিছু মিলে সবটার বিরুদ্ধে সব কিছু সোচ্চার আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থা। তারা খুবই তৎপর। ফলশ্রুতিতে যতটুকু দেখলাম এবং এখন পর্যন্ত আমি বেশ কয়েকজন উপাচার্যের সাথে কথা বলেছি, তারাও বলছেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা তাদের সেন্টারে কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় অতিরিক্ত মাত্রায় অভিভাবকদের কেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করেও তা ঠেকানো যায়নি। জানিদ রং, মাই টিভি, ঢাকা। নিজ দেশ মিয়ানমারে ফিরতে চাওয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, কাউকে ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। গত 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট ওয়েস্ট 1 নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এদিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও 2 জন রোহিঙ্গাকে আটক করেছে 14 APBN সদস্যরা। আটক রোহিঙ্গারা হচ্ছে জিয়াউর রহমান ও আব্দুস সালাম। শুক্রবার দিবাগত মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক 2 জনকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে APBN। 14 ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হলেও প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ড চালু থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাবলিক রিলেশন অফিসার শাহ আলী। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। দুপুর 12টায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেয়। শিক্ষার্থীদের দাবি, সাময়িক বরখাস্ত নয়, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে চূড়ান্ত ভাবে অব্যাহতি দিতে হবে। সহানুভূতিশীল তদন্ত কমিটিকে সহায়তা করব যেন সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়। আমরা আশা করছি তারা আমাদের এই তদন্ত কাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তদন্তকে সহযোগিতা করবে। মেট্রো রেলের আরও 4টি ইঞ্জিন ও 8টি কোচ এসেছে মোংলা বন্দরে। 15 দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এসব ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ MV SPM ব্যাংকক হয়ে সকালে মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে ভেড়ে পরে জাহাজটিতে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহন বার্জের নৌযানে। নদীপথে মেট্রো রেলের ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আলা হজরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আল্লামা অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজ নগরীর সভাপতিত্বে এর উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান আলহাজ শাহ মোহাম্মদ আহসানুজ্জামান। কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব আল্লামা আনম মাসউদ হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাজী গোলাম মহিউদ্দিন লতিফি। অনুষ্ঠানে আলা হজরত রাষ্ট্রদর্শন প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ শাহজালাল।
মক্কা শরীফ মদিনা শরীফের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম ওই যুগের যারা ছিলেন তাদের কাছে আলা হযরত কতগুলো প্রশ্ন দায়ের করেছিলেন লিখিতভাবে ফতোয়া হুসামুল হারামাইন। একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান, তাদের স্বার্থান্বেষী মহলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। তখন আরেকটি ঘটনা ঘটবে, তা দুকমে নজরা কিতাবের সরার মধ্যে তা পরিষ্কার অর্থে লেখা আছে। সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী একটি খবর জানিয়ে। দুধের ছানা থেকে নয়, রসগোল্লাগুলো তৈরি হচ্ছে ভেষজ উপায়ে। কোনোটা কাঁচা মরিচ দিয়ে, কোনোটা পান পাতা বা তুলসী পাতা, আবার কোনোটা গাজর দিয়ে তৈরি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এমনই সব আজব রসগোল্লা তৈরি করে আলোচনায় ওপার বাংলার কালনার এক মিষ্টি বিক্রেতা। সারাও মিলছে বেশ। মোবালিক করিমের রিপোর্ট। বাঙালি মানেই মিষ্টি প্রেমী, আর রসগোল্লা হলে তো কথাই নেই। কিন্তু সেটি যদি হয় ভেষজ মিষ্টি, তাহলে সত্যি রসগোল্লাগুলোর কোনোটি কাঁচামরিচ দিয়ে, কোনোটা পান বা তুলসী পাতা, আবার কোনোটি গাজর দিয়ে তৈরি। এবার পূজায় এই প্রথম এমন রসগোল্লা তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনার একটি মিষ্টান্ন ভাণ্ডারে। এরই মধ্যে পূজার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এ ধরনের মিষ্টির অর্ডার আসা শুরু হয়েছে। ছোট দেউড়ির মোড়ের দোকানটিতে আজব মিষ্টির স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। মিষ্টান্ন ভাণ্ডারটির মালিক ও কারিগররা বছরখানেক ধরে বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে ভিন্ন স্বাদের এ ধরনের রসগোল্লা তৈরির পরীক্ষা চালান, আর তাতে সফলতাও পান তারা। তবে চমক এখানে শেষ নয়, সামনে আরও নানা ধরনের ভেষজ উপাদান দিয়ে মিষ্টি আনতে যাচ্ছে বলেও জানান তারা। মোবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় শনাক্ত 600-র নিচে 4.5 মাসে সর্বনিম্ন, বেড়েছে মৃত্যু। আবারও ঘটল একই ব্যক্তিকে 2 ডোজ টিকাদানের ঘটনা। ক্লিনফিট ছাড়া বিদেশি চ্যানেল বন্ধের সরকারি উদ্যোগ স্বাগত জানিয়েছে অ্যাটকো। আপাতত বিধিনিষেধ প্রত্যাহার চায় কেবল অপারেটররা। বিএনপির আন্দোলনে মরিচা ধরেছে মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে আর নির্বাচন খেলা হবে না বললেন মির্জা ফখরুল। ফুলেল শ্রদ্ধায় জিয়াউদ্দিন বাবলুকে শেষ বিদায়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক, দাফন করা হলো শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। রাজনীতি থেকে অবসরের ঘোষণা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের। আগামী বছর নির্বাচনে প্রার্থীও হবেন না। এবং সাব চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে বাংলাদেশ, জানিয়েছেন উইঙ্গার ইব্রাহিম। দুর্বলতা কাটাতে কাজ করছেন কোচ। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।